প্রাক্তন প্রাক মন্ত্রীর গলায় রাহুল গান্ধী এবং কেজরিওয়ালের প্রশংসা। কে এই মন্ত্রী? এই মন্ত্রী হচ্ছে ইমরান খান মন্ত্রিসভার একজন সদস্য, যার নাম হচ্ছে ফওয়াদ হোসেন। ভারতবর্ষের লোকসভা নির্বাচন যখন চলছে একেবারে শেষের দিকে, ঠিক সেই সময় পাক এই প্রাক্তন মন্ত্রীর একটি বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলছেন যে রাহুল গান্ধীকে সমর্থন করা যায়, কেজরিওয়ালকে সমর্থন করা যায়, কিন্তু কখনোই তিনি মনে করছেন না যে মোদির আবার দেশে জিতে আসার, মানে 24 লোকসভায় জিতে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভারতবর্ষে কে জিতে আসবে বা কে জিতে আসা উচিত বা উচিত নয়, বা তার পছন্দের প্রার্থী কে বা কে প্রধানমন্ত্রী হতে পারেন, সেই বিষয়ে পাক প্রাক্তন একজন মন্ত্রী তিনি কমেন্ট করছেন। এটাও সামনে এসছে ফওয়াদ হোসেনের বক্তব্য, পাল্টা পোস্ট কেজরিওয়ালের, এরকম নানান বিষয় এসছে। আমি প্রথম আপনাদেরকে প্রতিবেদন দেখাই, অনেকটা ট্রান্সপারেন্ট ভিউজ বা ভিশনস আপনাদের হয়ে যাবে আমাদের প্রতিবেদন দেখবার পর। আমরা আমাদের প্রতিবেদনটাকে আগে প্রথম দেখে নিই, তারপর আমরা আলোচনার টেবিলে আসবো। একাধিক এই বিষয়, আজকে রাজনীতির একেবারে ওই মানে প্রচলিত কথা নিয়ে আলোচনা করছি না, খুব মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন। বিশেষত প্রান্তিক অর্থাৎ বর্ডার লাইনে বাংলাদেশের সীমান্ত এলাকায় যারা বাস করছেন তারাই ঘটনার সঙ্গে রিলেট করতে পারবেন। তারা কিন্তু আমাদের ফেসবুকে লাইভ চলছে, সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব কমেন্টগুলোকে পড়ার এবং তার উত্তর দেওয়ার। আজকের এই লাইভ অনুষ্ঠান আমি বলছি, ফেসবুকে লাইভ চলছে, এই অনুষ্ঠানে গিয়ে আপনারা কমেন্ট করুন। যারা সীমান্তবর্তী এলাকার মানুষ, এলাকা উল্লেখ করে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই দেখাবো আপনাদের এখন এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখুন। 1999 সালের 21শে ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, দুদেশের মধ্যে শান্তি এবং স্থিতাবস্থা বজায় রাখতে স্বাক্ষরিত হয়েছিল লাহোর চুক্তি। অথচ চুক্তির 3 মাসের মধ্যেই বেঁধে যায় কার্গিল যুদ্ধ। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারত এলাকায় ঘাঁটি গেড়ে বসেছিল পাক সেনা। 26 বছর পর এখন পাকিস্তানের সেই ভুল স্বীকার করছেন নওয়াজ শরীফ। ঠিক সেই তখনই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার এক সদস্য চৌধুরী ফওয়াদ হোসেন বলছেন, কেউ চায় না নরেন্দ্র মোদী ফের একবার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসুন। প্রাক্তন প্রধানমন্ত্রীর শুভেচ্ছার তালিকায় আছেন রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়ালের মতো নেতা। 19-এর ভোটের আগে পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তান বা জঙ্গিদের না বিরোধীরা নিশানা করেছিলেন নরেন্দ্র মোদী সরকারকে, জবাব দিয়েছিল জনমত। বালাকোটের বদলা নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাহুল গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল থেকে সীতারাম ইয়েচুরিরা। এবারের ভোটের আগে সেই বিরোধী নেতাদের শুভেচ্ছা কেন पूर्वतन इमरान खान सरकारेर मंत्रीर? उठছে प्रश्न। देखिए, चुनाव भारत का है और भारत का लोकतंत्र बहुत ही मैच्योर्ड है, तंदुरुस्त परंपराएं हैं और भारत के मतदाता भी बाहर की किसी भी हरकतों से प्रभावित होने वाले मतदाता नहीं है। प्रतिवेशी देशेर संगे राष्ट्रनायकদের सुसम्पर्क सकलेरই काम्य, किन्तु कोनो देशेर अभ्यन्तरीण विषये नाक गलानोटा काम्य नय कखनो। धर्मेर भित्तिते तैरी हवा जे पाकिस्तान मदद देय मौलबादी सन्त्रासी जंगीदेर समर्थन जोगाय विच्छिन्नताबादी शक्तिगुलोके, सेई देश दखल करे रेखेছে काश्मीरेर एकटा अंश। সেই দেশের কোনো নেতার মুখে ভারতের ভোট, ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যে পাশাপাশি দেশের বিরোধী নেতা মন্ত্রীদের নামে প্রশংসা আদতে প্রশ্নের মুখে ফেলে দেয় পাক প্রশংসায় থাকা এদেশের নেতা মন্ত্রীদের ভূমিকাকে। मैं नहीं जानता हूं कि कुछ ही लोग हैं जिनको हमारे साथ दुश्मनी रखने वाले लोग क्यों पसंद करते हैं, कुछ ही लोग हैं जिनके समर्थन में आवाज़ वहाँ से क्यों उठती है। अब ये बहुत बड़ी जांच पड़ताल का या गंभीर विषय है। चौधरी फवाद হোসেন যার মন্ত্রিসভার সদস্য ছিলেন সেই ইমরান খান তোষাখানার তছরূপের অভিযোগে এখন জেলে। দুর্নীতির অভিযোগে বিদ্ধ পাকিস্তানের প্রায় সমস্ত প্রধানমন্ত্রী। তাই ভোটে হারলেও নওয়াজ শরীফরা চলে যান বিদেশে, ক্ষমতা হাতে পেয়ে ফিরে আসেন দেশে। তাই কি দুর্নীতির অভিযোগে বিদ্ধ দেশের নেতা এবং তাদের দলের পাশে প্রাক্তন পাক মন্ত্রী? উঠছে প্রশ্নটা। এবার কংগ্রেস ও জোট ইন্ডিয়ার নির্বাচনী ইস্তাহারকে মুসলিম লীগের ইস্তাহার বলে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদীরা। অভিযোগ, এদেশের সংখ্যালঘুদের ভোট ব্যাংক বানাতে সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন বিরোধীরা। বিজেপির এই অভিযোগে বিদ্ধ রাহুল থেকে মমতা। বিরোধীদের এই সাম্প্রদায়িক রাজনীতি কি সাহস যোগাচ্ছে পাকিস্তানকে? প্রাক্তন প্রাকমন্ত্রীর ভূমিকায় উঠছে সেই প্রশ্ন। একই প্রশ্ন উঠছে বাংলাদেশের সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গে।
অভিযোগ, তোষণের রাজনীতি করতে গিয়ে ওপার বাংলা থেকে অবৈধ অনুপ্রবেশে মদত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে পশ্চিমবঙ্গে বাড়ছে অবৈধ অনুপ্রবেশকারীদের হার, কমছে সনাতনীরা। উদ্বিগ্ন প্রধানমন্ত্রী স্বয়ং। पूरा देश चिंतित है। बंगाल के सीमावर्ती इलाकों में डेमोग्राफी बदली गई है। इन लोगों ने सीएए का इतना विरोध क्यों किया? सीएए को लेकर इतना झूठ क्यों बोला? বিজেপি বিরোধিতার নামে বিরোধীরা কি কার্যত মদত দিচ্ছে না দেশ বিরোধীদের? সংখ্যালঘুদের ভোট ব্যাংক বানাতে গিয়ে বিরোধীদের হাতে কি আক্রান্ত না সনাতন ধর্ম? ভোট রাজনীতিতে অংশ না নেওয়া সনাতনী সাধু সন্ন্যাসীরা আজ বাধ্য হয়েছেন পথে নামতে। সেই সময় প্রাক্তন পাক মন্ত্রীর বার্তা কি জানান দিল না? দেশের বিপদ, সনাতন ধর্মের বিপদ আসলে লুকিয়ে আছে এদেশের অন্তরেই। ভোট ব্যাংক রাজনীতির আড়ালে বিরোধীদের সাম্প্রদায়িক রাজনীতিতে উঠছে প্রশ্ন, চর্চায় দেশ রাজনীতি। ক্যালকাটা নিউজ। আমরা একদম প্রথমেই খুব ক্লিয়ার করে দিই সবার সামনে, যারা আমাদের দর্শক আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য কোনোভাবেই হিন্দু মুসলিম সেগ্রিগেশন নয়, প্রথম ক্লিয়ার করে দিই। কিন্তু তোষামোদী রাজনীতি, আবারও একবার বলছি, তোষামোদী রাজনীতি অর্থাৎ কোনো সম্প্রদায়কে তাদের ভোট ব্যাংক বানাতে গিয়ে, বিশেষত মুসলিম সম্প্রদায়কে, কারণ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তোষামোদী রাজনীতি করতে গিয়ে দেশের ক্ষতি করছেন কিনা এরা, এটা একটা প্রশ্ন। অন্যদিকে যেহেতু ন্যাশনাল ইস্যু আসছে, রাহুল গান্ধী এবং কেজরিওয়ালের প্রশংসা প্রাক্তন মন্ত্রীর মুখে, সেটাও একটা প্রশ্ন, যেটা নিয়ে প্রধানমন্ত্রীও বলেছেন, যেটা নিয়ে তদন্ত হওয়া দরকার এবং আলোচনা হওয়া দরকার। আমি প্রধানমন্ত্রী বলেছেন বা বিজেপি নেতা একজন বলছেন, সেটা নিয়ে আমি অরিড নই এই বিষয়ে। আমার কথা হচ্ছে আজকের অনুষ্ঠানে আসল জিনিসটা, সত্যটা সামনে উঠে আসুন এবং এই সত্যের সাক্ষী হন এই রাজ্যের আম জনতা, সাধারণ মানুষ। কারণ এক্ষেত্রে বহু ক্ষেত্রে আমাদের কাছে এইরকম ধরনের অভিযোগ আসে যে অন্য দেশ থেকে এসে বা অন্য জায়গা থেকে এসে তারা এখানকার জনসংখ্যা বৃদ্ধি করছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যে ডেমোগ্রাফি নষ্ট হচ্ছে। এর ফলে কি হয়? শিক্ষা সংস্থান, স্বাস্থ্য সংস্থান, কর্মসংস্থান, এই যে নানান সংস্থান যেগুলো সাধারণ মানুষের প্রাপ্য, সেগুলো থেকে মানুষ অনেক সময় বঞ্চিত হন। এই যে দেখুন না, কয়েকদিন আগে ওবিসি সার্টিফিকেট নিয়ে, যাদের প্রকৃত ওবিসি সার্টিফিকেট পাওয়ার কথা তারা ব্রাত্য থেকেছেন, কিন্তু বাম জমানার শেষ দিকে এবং তৃণমূল জমানায় তো ডেফিনেটলি পুরোটাই এই সংখ্যালঘুদেরকে ওবিসি সম্প্রদায়ভুক্ত করে তাদের একটা কাস্ট শংসাপত্র দেওয়া হয়েছে, যেটাকে অবৈধ বলছেন হাইকোর্ট। আমি জানি না মমতা ব্যানার্জি হায়ার কোর্টে যাবেন কিনা, হায়ার বেঞ্চে যাবেন কিনা, কিন্তু আপাততভাবে হাইকোর্টের নির্দেশ দেয়। তার মানে এক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এক্ষেত্রে অনৈতিক কোনো পদ্ধতি বা কোনো ভ্রান্ত পন্থা অবলম্বন করা হয়েছে, এটা আমরা ভাবতে পারি। কোর্টের ভার্ডিক্টকে যদি আমরা মান্যতা দিই ডেফিনেটলি, তো সেই ক্ষেত্রে তাহলে এই ধরনের ঘটনার ফলে সাধারণ মানুষ কতটা বিব্রত, কতটা সন্ত্রস্ত, কতটা বিপদের মধ্যে রয়েছেন অথবা সমস্যার মধ্যে রয়েছেন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব।